আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে রাত্রের এই অনলাইন ক্লাসটি করার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আমরা যারা অনলাইনে যুক্ত হয়েছি তারা একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আর যারা নতুন যোগদান করেছেন তাদেরকে স্বাগতম। আর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যোগদান করে ফেলি। অলরেডি আমাদের অনেকেই চলে এসেছে। একটু লিঙ্কটা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেন, দেখি করেছে কিনা। অলরেডি করেছে, আমাদের রেজাউল করিয়েছে, এরপরে সামিউল ইসলাম, নসিব, ওরা অলরেডি দিয়েছে। আপনারা বা তন্নিও দিয়েছে। যারা দিয়েছে তারা একটু কষ্ট করে লিঙ্কে ক্লিক করে লাইভে চলে আসেন। আর আশা করি সবার দিনকাল খুব ভালো যাচ্ছে। আমারও দিনকাল ভালো যাচ্ছে। আর আল্লাহর রহমতে যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, আগামীকাল সকাল 7:30 ঘটিকায় আপনাদেরকে পড়ানো হবে। আরেকটা চমৎকার ক্লাসের আমরা অপেক্ষায় আছি। আগামীকাল সকাল 7:30 ঘটিকায় আপনাদেরকে পড়ানো হচ্ছে। ইনশাল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো। আর পিআরবি মূলত আমরা 200 থেকে শুরু হয়েছে ভালো ভালো পিআরবি গুলো। এর আগে মাত্র আমরা অল্প কয়েকটা পিআরবি পড়েছিলাম। হ্যাঁ, রূপা আহমেদও চলে আসছে, অনেকে আসছে। আজকে আরো কয়েকজন নতুন জয়েন করেছে। মিতু নামে একটা নতুন ছাত্রী জয়েন করার কথা, সে কি লাইভে সংযুক্ত হয়েছে? আমরা আস্তে আস্তে সবাই চলে আসি। আর ওই যে এমডি সাজু ইসলাম, সেও নতুন যোগদান করেছে। আমরা পিআরবি পড়েছিলাম, পিআরবি 1-এর ভিতরে 10টা পয়েন্ট পড়েছি। তারপরে 3-এ পড়েছিলাম পিআরবিটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য। 4-এ পড়েছিলাম পুলিশের প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো। 5-এর 1-এ পড়েছিলাম আমরা ফাঁড়ি বা ক্যাম্প। 5-এর 2-এ পড়েছিলাম টাউন আউটপোস্ট। 6-এ পড়েছিলাম পুলিশের বিভিন্ন ইউনিট। 7-এ পড়েছিলাম পুলিশের প্রশাসনিক ব্যবস্থা। 24-এ পড়েছিলাম পুলিশের বিরুদ্ধে থানায় অথবা আদালতে যদি কোনো মামলা রুজু হয়। আমরা 30-এ পড়েছিলাম ম্যাজিস্ট্রেটের প্রতি আদালতের প্রতি সম্মান। 31-এ আমরা পড়েছিলাম আচ্ছা 31-এ পড়েছিলাম আমরা যারা সরকারি কৌশলী আছে বা উকিল যারা আছে তাদের সাথে সুসম্পর্ক। 32-এ ইউনিয়ন পরিষদের। 33-এর ক খ গ গহ পর্যন্ত, গহ পর্যন্ত। আর 34-এ যারা অবসরপ্রাপ্ত আছে তাদের সাথে সুসম্পর্ক নিয়ে। 35-এর খ পড়েছিলাম আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ নিয়ে। তারপরে আমরা চলে গিয়েছিলাম 43-এ একটা দাঙ্গা মামলা হইলে একাধিক তদন্তকারী কর্মকর্তার নিয়োগ এবং যে কয়েকজনের বিরুদ্ধে তথ্য পাবে তাদের বিরুদ্ধে চার্জশিট, পরবর্তীতে তদন্ত করে আরো সাক্ষ্য প্রমাণ পাইলে আবারও চার্জশিট, অতিরিক্ত চার্জশিট দাখিল করা যাবে। এসআর মামলা পড়েছি মামলা 53-তে। 66-তে আমরা পড়েছিলাম যে কোনো মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে পুলিশ সুপারের অনুমতি লাগবে, আদালত প্রত্যাহারের নির্দেশ দিলেও। 67-তে আমরা পড়েছিলাম যদি কোনো কারণে দণ্ড কাঙ্ক্ষিত না হয় অথবা কোনো গুরুত্বপূর্ণ মামলা কেউ জামিন পায়, সেক্ষেত্রে পুলিশ সুপার কোর্ট পুলিশ পরিদর্শকের মাধ্যমে এটা রিভিউ করার জন্য, পুনর্বিবেচনা করার জন্য আবেদন করা। 68-র ক খ গ গহ মিলে আমরা পড়েছিলাম কেস ডায়েরির হেফাজত নিয়ে। 68-র পরে 69 পড়াইছি কিনা খেয়াল নাই। তারপরে ছিল যে আমরা 86-তে জনকল্যাণমূলক কাজ। 87-তে বলা আছে চাঁদা আদায় সংক্রান্ত।
88 ক খ গ নিয়ে বলা আছে মূলত অস্ত্রের লাইসেন্স বা অস্ত্র কারা কারা পাবে, লাইসেন্স কারা পাবে না। 89তে বলা আছে আপনি ব্যক্তিগত লাঠি ব্যাট এগুলো ব্যবহার করতে পারবেন না। তারপর যদি আমরা যাই, আমরা এদিক দিয়ে চলে যাই 98তে আপনি যেখানে কর্মস্থল সেখানে আপনি কারো বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা করতে পারবেন না। আপনার বিরুদ্ধে কেউ দেওয়ানি মামলা করতে হলে পুলিশ সুপার অনুমতি লাগবে। আর আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি কোনো ফৌজদারি মামলার শিকার হন সেক্ষেত্রে সরকার আপনার পাশে আছে। তবে নিজ উদ্যোগে কোনো কাজ করতে গিয়ে, নিজের ক্ষমতায় কোনো কিছু করতে গিয়ে যদি কর্তব্যের বাইরে কোনো কাজ করতে গিয়ে যদি ফৌজদারি মামলা হয় সেই ক্ষেত্রে আপনার সাথে সরকার নাই। 100তে বলা আছে যে অপরাধী করুক আপনার কর্তৃপক্ষকে, আপনার বিরুদ্ধে মামলা হইলে আপনার কর্তৃপক্ষকে আপনি জানাইতে হবে। 105-এ বলা আছে আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ নিয়ে। 106-এ বলা আছে সরকারের যে নীতিমালা আছে, আচরণবিধি আছে, এগুলো 6 প্রযোজ্য হবে। 107-এ বলা আছে টাকা সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে। 108-এ বলা আছে সরকারের নীতিমালার সমালোচনা। 109-এ বলা আছে আর্থিক প্রতিষ্ঠানের সাথে। 110-এ বলা আছে কোন নিলামে বা ডাকে অংশগ্রহণ। আচ্ছা, নেট আমি ঠিক করতেছি। নেটে কি বেশি সমস্যা? আপনাদের নেটে কি বেশি প্রবলেম করতেছে? নেট কি ঠিক আছে না নেট বেশি সমস্যা করতেছে? নেট কি ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নেটটাকে ওয়াইফাই থেকে, আচ্ছা এখন আমি চলে আসছি মোবাইলের ইন্টারনেটে। দেখেন তো এখন ঠিক আছে কিনা। এতক্ষণ ওয়াইফাইতে ছিলাম, এখন ইন্টারনেটে চলে আসছি, মোবাইলের ইন্টারনেটে। এখন দেখেন ঠিক আছে কিনা। এখন এমবিতে চলে আসছি শিফট হয়ে। এখন ঠিক থাকার কথা, এখন আর ভুল হওয়ার কথা না। পরে আসি। আচ্ছা, 110 পর্যন্ত গিয়েছিলাম, এখন আর সমস্যা হবে না। 111-তে বলা আছে যদি কোনো শেয়ার থাকে, যে জেলা আপনার পোস্টিং হয়েছে সেই জেলার শেয়ারের বিষয়ে। 112-তে বলা আছে আপনার নিজ জেলা ব্যতীত অন্য কোনো জেলার স্থাবর সম্পত্তি ক্রয় করার বিষয়ে। তারপরে আমরা চলে যাই হইল 113-তে বলা আছে অধস্থনকে ব্যক্তিগত কাজে ব্যবহার নিয়ে। 114-তে বলা আছে আপনার গাফলতির কারণে সরকারি সম্পত্তির ক্ষতি হইলে। 115-তে বলা আছে, হ্যাঁ 115-তে বলা আছে, হ্যাঁ এখন নেট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নেট ঠিক আছে। আচ্ছা চলে আসি এবার। 115-তে বলা আছে যে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। 116-তে বলা আছে, হ্যাঁ আমার মোবাইল ঠিক আছে। আচ্ছা একটু পড়ায় আসি। 15 গেল। 116-তে বলা আছে আপনি যদি তদন্তের কাজে সদরে যান তাহলে পুলিশ সুপারকে জানাইতে হবে।
আর জেলার বাইরে যদি কেউ তদন্তে সদরে আসে তাহলে রিকুইজিশন দিতে পারবে। 117তে বলা আছে আমরা প্রত্যেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে আদেশ দিবে আমরা সেভাবে মেনে চলতে বাধ্য থাকব। 118তে বলা আছে যে পুলিশের সাধারণ দায়িত্ব ও কর্তব্য। 119-এ বলা আছে গুরুত্বপূর্ণ পিআরবি বেস্ট অফিসার নির্বাচনের ক্ষেত্রে কিছু পদ্ধতি। 120-এ বলা আছে যে একজন আরেকজনের কাছে ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে সংবাদ দেওয়া। 121-এ বলা আছে একজন আরেকজনের কাছে সাহায্য চাইলে সাহায্য করা। 131-এ বলা আছে যে কোন সভা সমাবেশ শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশের ক্ষমতা। 133-এ বলা আছে এই ধরনের সভা সমাবেশ শোভাযাত্রা হলে থানার অফিসার ইনচার্জ সার্কেল হতে শুরু করে এসপি পর্যন্ত সবাইকে জানাবে। 134-এ বলা আছে যে জরুরি অবস্থা জারি করার জন্য আবেদন করতে পারবে। 141-এ বলা আছে যে কোন সভা সমাবেশ শোভাযাত্রার ক্ষেত্রে পুলিশ অফিসার আইন শৃঙ্খলা রক্ষা করবে। 142-এ বলা আছে কোন মৌখিক নির্দেশ দিবে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে, যেটা 127। আর 143-এ বলা আছে মৌখিক নির্দেশ দেওয়ার পরে যদি ছত্রভঙ্গ না হয় তাহলে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে, ফৌজদারি কার্যবিধানের 128। আর সামরিক শক্তি এরপরে হলো যারা এই বেআইনি সমাবেশের সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য ফৌজদারি মামলা রুজু করা যাবে বা সুপর্দ করা যাবে, এটা হলো 144। থানার অফিসার ইনচার্জ তিনি যদি মনে করেন যে কোনো জায়গায় কেউ দাঙ্গা হাঙ্গামা করবে, অস্ত্র শস্ত্র নিয়ে কোনো জায়গায় জড় হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই জায়গায় তিনি তার নিয়ন্ত্রণ করার জন্য সশস্ত্র পুলিশ মোতায়েন করতে পারবে। 146-এ বলা আছে তিনি চাইলে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি সাপেক্ষে বিশেষ সশস্ত্র পুলিশও নিয়োগ করতে পারবে। 147-এ বলা আছে নিরস্ত্র পুলিশ তাদের কাজের স্বার্থে তারা সশস্ত্র পুলিশও মোতায়েন করতে পারবে বা ব্যবহার করতে পারবে। 150-এ বলা আছে আপনি দাঙ্গা দমনকালে কোনো ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবেন না, আর অবশ্যই দাঙ্গা দমনকালে গোল যে রাবার বুলেট আছে অ্যাম্বুশ, এই বুলেটগুলো ব্যবহার করতে হবে। 151-তে বলা আছে এই দাঙ্গা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ বা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য 151। দলের যে অধিনায়ক থাকবে তার দায়িত্ব কর্তব্য 152। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বলা আছে 153 কয়ের রোমান সংখ্যা 1, 2, 3 আবেগ। বিস্তারিত বলা আছে খ গ গহতে। 154-তে আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগের কাজ, 155-তে সময়ের কাজ, 156-তে পরের কাজ। আর এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করার পর এই বিষয়টা নির্বাহী তদন্ত করা যাবে 157-তে। আপনারা সামরিক বাহিনী আহ্বান করতে পারবেন 158-তে। জাল মুদ্রা নিয়ে বলা আছে 160। কোথাও কোনো বিস্ফোরক ও থানা এলাকায় কোনো বিস্ফোরক দ্রব্য দিয়ে হইতে শুরু করে যে কোনো যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিভাবে ব্যবস্থাপনা করতে হবে এই বিষয়ে বলা আছে 162-তে। কমান্ড সার্টিফিকেট 163-তে। ফেটিক ডিউটি 164-তে। কোনো জায়গায় আগুন লাগার সংবাদ আসলে 165-তে। আর এদিক দিয়ে মনে আমি দিক দিয়ে না পড়ে ডাইরেক্ট চলে গেছিলাম 190-তে সার্কেল অফিসে রিডারের কাজ কাম নিয়ে। আর 201-এর ক আর খ, 201-এর কতে মূলত বলা আছে কনস্টেবলের উপরে যারা আছে তারা ওসির দায়িত্ব পালন করতে পারবে। আর খতে বলা আছে নির্দেশনা হলো কতে, আর খাগাছড়ি খতে বলা আছে এই অফিসার ইনচার্জ যদি ছুটি থাকে, অসুস্থ হয় বা অন্য কোনো জায়গায় থাকে বা থানা ত্যাগ করে তাহলে তিনি তার পরের পদে যে অফিসার থাকবে তাকে তিনি এই দায়িত্ব অর্পণ করতে পারবেন এবং বিষয়টা জিডিতে নোট করবেন। 202 আমি পিআরবি ভুলে গেছি, আপনারা একটু 202 আমাকে একটু বলে দেন, সবাই একটু কমেন্টে 202 বলেন। আর 203-এ বলা আছে থানা ভবন টবন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। 204-এ বলা আছে যে অন্য বিভাগের কোনো অফিসার যদি থানা এলাকায় সফরে আসে তাহলে সেই ক্ষেত্রে থানার যে বাংলো বা পরিদর্শন কক্ষ থাকে সেগুলো ব্যবহার করার পদ্ধতি। 205-এ বলা আছে থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। 206-এ বলা আছে দ্বিতীয় ও তৃতীয় অফিসারের দায়িত্ব কর্তব্য। আমরা এখন পড়ব 207-এর এএসআই দায়িত্ব কর্তব্য। 208-এ পড়ব কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য নিয়ে। ও আচ্ছা মনে পড়ছে, থানা ও ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর অর্পণ গ্রহণের পদ্ধতি হলো 202-এ। তাহলে সবাই কি মানসিকভাবে রেডি? সবাই কি রেডি আছেন? শরীরে কি ইমেজ আছে? শুরু করব?
আচ্ছা, ওকে। তাহলে আমরা একটাকে সুসাকার একটা বাড়ি দেই, তারপর আমরা একটু বিস্তারিত পড়বো। আমরা আগে একটা ডেডলাইন ঠিক করি যে মূলত আমরা আজকে কতটুকু পর্যন্ত পড়বো, কতটুকু পর্যন্ত যাবো, এটা নিয়ে আমরা আগে একটু রেডি করি প্রস্তাবটা, তারপরে আমরা মূলত পড়া শুরু করি। তাহলে 207-এ বলা ছিল আমাদের এএসআই দায়িত্ব কর্তব্য, আমাদের 208-এ বলা ছিল হইলো কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। এটা আমরা গত ক্লাসে জেনেছি। আজকে আমরা পড়বো 209। 209 তিনটা শব্দ ব্যবহার করে 209-কে নিয়ে। কেউ বলে এটা মফস্বল ডায়েরি, কেউ বলে এটা ব্যক্তিগত ডায়েরি, কেউ বলে হইলো পিডি। তাহলে 209 আমরা কয়টা শব্দ পাইছি বলেন? তিনটা শব্দ পেয়েছি। সবাই এই তিনটা শব্দ একটু লিখে দেন। পিডি অথবা মফস্বল ডায়েরি অথবা ব্যক্তিগত ডায়েরি, এই তিনটাকেই বলা হয় একসাথে এক এক জনে এক একটা নামে ব্যবহার করে, এক এক জায়গায় এক এক শব্দে এই প্রশ্নটা আসে। পিডি কাকে বলে 209, এরপরে যদি বলে পার্সোনাল ডায়েরি কাকে বলে তাও 209, যদি বলে ব্যক্তিগত ডায়েরি কাকে বলে তাও 209, আবার যদি বলে মফস্বল ডায়েরি কাকে বলে তাও 209। 60টা শব্দ আসে। একটা হলো পিডি, একটা হলো পার্সোনাল ডায়েরি, একটা হলো মফস্বল ডায়েরি, আর একটা হলো ব্যক্তিগত ডায়েরি। তিনটা শব্দ একই, পি আর ডি। এই পিডি রে ভাঙাইলে হয় পার্সোনাল ডায়েরি, এটার আবার বাংলায় করলে হয় ব্যক্তিগত ডায়েরি। তিনটা একই, যেই লাউ সেই কদু। মাঝখান দিয়ে আরেকটা নতুন শব্দ যোগ হয়েছে, মফস্বল ডায়েরি। এটা একটা নতুন শব্দ। তাহলে পিডি, পার্সোনাল ডায়েরি, ব্যক্তিগত ডায়েরি একই জিনিস। একটা শব্দরে ভেঙে এতগুলো হয়েছে, কিন্তু এটার সাথে একটা শব্দ যোগ হয়েছে, সেটাকে বলা হয় মফস্বল ডায়েরি। এক পিডি বা মফস্বল ডায়েরি বা ব্যক্তিগত ডায়েরি বা পার্সোনাল ডায়েরি, এটা বলা আছে পিআরবি 209। এগুলো কাকে বলে আমরা একটু পরে আসি, আগে আমরা একটা সেট আপটা দাঁড় করাই। তাহলে 209 পাইলাম মফস্বল ডায়েরি। এখন হলো 210। 210-এ বলা আছে বাংলা আলাপ হলো যে থানা এলাকা হইতে যে সমস্ত জায়গায় কোনো ঘোড়া অথবা কোনো ঘোড়ার গাড়ি অথবা টাট্টু ঘোড়া গাড়ি, এই ধরনের যে বিষয়গুলো আছে, যেমন ঘোড়া আছে বা টাট্টু ঘোড়া আছে, ঘোড়ার গাড়ি অথবা টাট্টু ঘোড়া, মানে বাংলা আলাপ হলো থানা এলাকা থেকে যে সমস্ত জায়গায় সহজে আপনি যেতে পারেন না, চাইলে সেই জায়গায় আপনি তদন্তের কাজে সাইকেল ব্যবহার করতে পারবেন। এটা বলা আছে 210-এ। এটা এখন আর পরীক্ষায় আসে না যদিও, তারপর একটু পড়ে দিলাম। যেখানে আগের যুগে ঘোড়ার গাড়ি যায় নাই যেদিক দিয়ে, টাট্টু ঘোড়া যায় না, মানে টক টক করে যে ঘোড়া যায়, এগুলো থানা এলাকা থেকে যে সমস্ত জায়গায় যায় নাই, সেই সমস্ত জায়গায় আপনি চাইলে তদন্তর কাজে সাইকেল ব্যবহার করতে পারবেন 210-এ। তাহলে 210-এ বলা আছে তদন্তর ক্ষেত্রে সাইকেলও বাইসাইকেল ব্যবহার করা যাবে, যেটা এখন একটা পর্যায়ে এসে বাইসাইকেলের জায়গায় মোটরসাইকেল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যে তদন্তর কাজে বিভিন্ন বাইসাইকেল নিয়ে যাই, মোটরসাইকেল নিয়ে যাই, অথবা আমরা যে বিভিন্ন ইয়াগুলো নিয়ে যাই, এই বিষয়গুলো বলা আছে আপনাকে অ্যাপ্রুভ করে দিয়েছি, আপনি এখন গ্রুপে ঢুকলে আমাকে ক্লাস দেখতে পারবেন। আচ্ছা, শুরু করি। তার মানে তদন্তর কাজে আপনি চাইলে যে মোটরসাইকেল আমরা ব্যবহার করি, এটা হলো পিআরবি 210-এ। 211-তে বলা আছে ভেরিফিকেশন, 750-এর সাথে যোগ হয়েছে, যদি আমার ভুল না হয়। তাহলে ভিআর রিপোর্ট অথবা ভেরিফিকেশন রিপোর্ট অথবা ভিআর বা নামের তালিকা যাচাই, অনেক সময় পরীক্ষা আসবে, শব্দগুলো একটু চিনে রাখেন। ভেরিফিকেশন মানে শব্দের অর্থ হলো বাংলা হলো যাচাই,
ইংলিশে বলা হয় ভেরিফিকেশন, বাংলায় বলা হয় যাচাই করা, তারপরে বাছাই করা, অথবা আর কি বলা যায়, যাচাই করা, বাছাই করা, তার পরীক্ষা করা, নিরীক্ষা করা, সঠিকতা নির্ণয় করা, এই শব্দগুলো আছে। তাহলে পরীক্ষা যদি আসে কারণ নামের নাম ঠিকানা সঠিকতা নির্ণয় করা, তাহলে তো আপনি মনে হয় যে শেষ না। নামের সঠিকতা নির্ণয় করা যেই কথা, ভেরিফিকেশন একই কথা, নামের তালিকা যাচাই একই কথা, নাম ঠিকানা সঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করাও একই কথা। তাহলে ভি আর হইল পিআরবি 211-তে। আমরা একটু আস্তে আস্তে যাই। তাহলে আবার আসি, মফস্বল ডায়েরি হলো 209, তদন্তর কাজে আপনি বাইসাইকেল ব্যবহার করতে পারবেন 210, ভেরিফিকেশন রিপোর্ট বলা আছে 211, যেটাকে ভিআর বলে। আর 212-তে বলা আছে থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স যারা আছেন, কথা আগে বুঝেন কি বলি। থানায় কর্মরত যে সকল অফিসার ও ফোর্স এবং যারা যে সমস্ত আনসারগুলো কর্মরত রয়েছে, এই আনসারও পুলিশের একটা অংশ, যারা কর্মরত রয়েছে তাদের বিষয়ে যদি পুলিশ হেডকোয়ার্টার সহ উপরস্থ কোনো জায়গা হইতে কোনো সরকারি আদেশ উপদেশ যদি আসে, এই আদেশ উপদেশগুলো থানার অফিসার ইনচার্জ থানায় যে রুল কল সম্পাদিত হয়, এই রুল কলের মাধ্যমে বারংবার সবাইকে অবগত করবে। এটা হলো 212। বাংলা আলাপ হইল, আমাদের যদি কোনো নির্দেশনা আসে, কোনো হুকুম আসে, থানার অফিসার ইনচার্জ এই হুকুমগুলো আমাদেরকে রুল কলে বারবার অবগত করবে। ধরেন পলওয়ালে একটা শেয়ার বিক্রি হবে, এই বিষয়টা আমরা জানি না, থানার অফিসার ইনচার্জ আমাদেরকে রুল কলে বারবার এই বিষয়গুলো অবগত করবে। অথবা আমাদের পুলিশের একটা নতুন একটা ইউনিট চালু হয়েছে এভিয়েশন উইং, যেখানে আমরা আমাদের বিমান চালাইতে পারবে, হেলিকপ্টার চালাইতে পারবে, প্লেন চালাইতে পারবে। যদিও পুলিশের বিমান আর হেলিকপ্টার, প্লেন নাই, শুধু হেলিকপ্টার আছে। হেলিকপ্টার জন্য আমাদের যে এভিয়েশন উইং চালু হয়েছে, এই বিষয় কিন্তু সারা বাংলাদেশে চিঠি দেওয়া হয়েছে। তাহলে এই যে সরকারি আদেশ উপদেশগুলো আছে, হুকুমগুলো আছে, বিভিন্ন তথ্য আছে, নিউজ আছে, এই বিষয়গুলো থানার অফিসার ইনচার্জ আমাদেরকে রুল কলের মাধ্যমে অবগত করবে। অথবা উদ্বোধন কর্তৃপক্ষের যদি কোনো নির্দেশনা, সরকারি যদি কোনো নির্দেশনা আসে, এই নির্দেশনাগুলো থানার অফিসার ইনচার্জ রুল কলের মাধ্যমে আমাদেরকে বারংবার বলতে বোঝাইছে বারবার রুল কলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে এই বিষয়গুলো অবগত করবে। আপনারা যারা বিশেষ করে যারা পুলিশ লাইন কেন্দ্রিক যারা চাকরি করেছেন তারা দেখেছেন, এগুলো অন্তত থানায় হয় কিনা আমি জানি না, কিন্তু পুলিশ লাইনের রুল কলে কিন্তু এই নির্দেশনাগুলো ওনারা কিন্তু শুনিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তাহলে 212-তে পাইলাম যে থানা এলাকার মধ্যে কর্মরত অফিসার ও ফৌজদেরকে থানার অফিসার ইনচার্জ বিভিন্ন সরকারি আদেশ উপদেশ রুল কলের মাধ্যমে ব্রিফিং করে বারবার অবগত করবে। 212, সবাইকে 212 পারবেন? আচ্ছা, এখন আমরা যে পিআরবিটা পড়বো, এই পিআরবিটা আমরা অনেক কাজে ব্যবহার করি। 213 এটা আমরা পুলিশ আইনের 24-এর সাথে পিআরবি 213টা ব্যবহার করি। একটু বুঝেন, আমি আগে একটু করে সেট আপটা দাঁড় করার পরে সুন্দর করে বিস্তারিত বলবো। আমরা যারা পুলিশে কর্মরত আছি, আমরা যদি জানি যে কোনো জায়গায়, একবার সহজ করে বলি, পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটের যত ধরনের কার্যক্রম আছে, এক লাইনে বলি, একবার বাংলা আলাপ, পুলিশের সাথে ম্যাজিস্ট্রেটের যত ধরনের কার্যক্রম আছে সব হলো পুলিশ আইনের 24 পিআরবি 213। তাহলে পুলিশ যদি কোনো জায়গায় তল্লাশি পড়ানোর জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে, পিআরবি 213 পুলিশ আইনের 24। পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের কাছে কোনো জায়গায় কোনো গ্রেপ্তারি পড়ানোর জন্য, কাউকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানার আবেদন করে, তা হলো 24-213। 24 বলতে পুলিশ আইনের 24 পিআরবি 213। পুলিশ অফিসার যদি ম্যাজিস্ট্রেটের বাসায় দাওয়াতও খাইতে যায়, তাও 24-213। পুলিশ অফিসার যদি ম্যাজিস্ট্রেটকে কোনো সংবাদ জানায় মৌখিকভাবে, সেটাও 24-213।
তার মানে পুলিশের সাথে, ম্যাজিস্ট্রেটের সাথে, পুলিশের সাথে, আদালতের সাথে যত ধরনের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা হয় সকল কার্যক্রম হলো পুলিশ আইনের 24 PRB 213। তাহলে আমি জানতে পেরেছি যে রহিম নামক একজন ব্যক্তির বাড়িতে একটা অবৈধ অস্ত্র আছে। এই অবৈধ অস্ত্রের ক্ষেত্রে, অস্ত্র নিয়ে আলাদা বক্তব্য এখানে আসবো না, অস্ত্র সাবজেক্টটা আলাদা PRB আসছে। আমরা জানতে পেরেছি যে ওইখানে কোনো একটা অবৈধ বিষয় আছে বা একটা লোকের আটকে রেখেছে, অথবা ওখানে চোরাই মাল আছে, অথবা সেখানে ডাকাতির মাল আছে, অথবা সেখানে কাউকে অপহরণ করে রেখেছে, অথবা সে বাড়িতে মাদক আছে, অনেক কিছু থাকতে পারে। এখন আমরা এইখানে একটা তল্লাশি পড়ানোর জন্য আবেদন করব, অথবা কাউকে গ্রেপ্তারি পড়ানোর জন্য আবেদন করব, অথবা এই জায়গায় ভ্রাম্যমাণ কোর্ট করার জন্য আবেদন করব, অথবা এই বিষয়গুলো আমরা ম্যাজিস্ট্রেটকে মৌখিকভাবে অবগত করব, অথবা আমরা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে তারপর আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে মুভ করব। মানে আমরা যাই করি এই সকল কার্যক্রম হইল পুলিশ আইনের 24 PRB 213। আমি কি বুঝাতে পেরেছি? পুলিশ আইনের 24 PRB 213। তাহলে PRB 213-তে বলা আছে কোন পুলিশ অফিসার কর্তৃক ম্যাজিস্ট্রেটের নিকট হইতে কোন তল্লাশি পরোয়ানা ইস্যু করা, কোন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা, অথবা যে কোনো বিষয়ে কোনো ম্যাজিস্ট্রেটকে সংবাদ অবগত করাই পুলিশের দায়িত্ব ও কর্তব্য। PRB 213। 213 কি পারবেন? আচ্ছা, আর আমাদের এখানে সম্মানী পরিশোধ আমাদের মূলত প্রায় 90% লোক আমাদের সম্মানী পরিশোধ করে ফেলেছে। যারা করেনি আমি ধরে নিয়েছি হয়তো তাদের একটু ব্যক্তিগত সমস্যা আছে, এবং আমি আশা করি, বিশ্বাস করি তারা যথাসময়ে তাদের সম্মানীটা তারা পরিশোধ করে দিবে। আমি আর নাম প্রকাশ করলাম না, নাম প্রকাশ করলে অনেকের কাছে একটু খারাপ লাগে যে তার নামটা যদি ওইখানে না থাকে একটু অবশ্যই অস্বস্তি কাজ করে। এই জন্য আমি আর নাম প্রকাশ করলাম না। আপনারা আপনাদের সময় মতো সম্মানী পরিশোধ করে দিবেন, দিয়ে আপনিও সম্মানিত হবেন, আমাকেও সম্মানিত করবেন। আচ্ছা, 213 গেল। এখন আসি 214। আপনারা কি জানেন বিভিন্ন জায়গায় বড় বড় কিছু কিছু এলাকা আছে যেখানে সপ্তাহে বড় বড় হাট বসে। কোন জায়গায় প্রতি শনিবার, কোন জায়গায় প্রতি রবিবার, কোন মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মানে এক এক এলাকায় এক এক দিনে সপ্তাহে একদিন হাট বসে। এই হাটগুলোতে ওই পুরো সপ্তাহে যত ধরনের ফল ফ্রুট হইতে শুরু করে যত ধরনের দেশি জিনিসপত্র আছে সবকিছু ওখানে পাওয়া যায় এবং অনেক জমজমাট হয়। এই হাটগুলো পাহাড়ি এলাকায় সাধারণত সকালবেলার দিকে বসে, কারণ তারা যেন দিনে দুপুরের মধ্যে কেনাকাটা করে ক্রয় বিক্রয় করে তাদের বাড়িতে পৌঁছাইতে পারে। আর অন্যান্য এলাকার মধ্যে এই হাটগুলো সাধারণত দুপুরের পরে বসে। আমার যদি ভুল না হয়ে থাকে, সমতল এলাকার মধ্যে হাট বসে হইল সাধারণত দুপুরের পরে, আর যেগুলা দুর্গম এলাকা সেগুলোর ক্ষেত্রে হাট বসে সকালবেলা। আচ্ছা, আর বাজার কিন্তু হয় প্রতি সপ্তাহে 2 দিন। আমি কিন্তু বাজারের কথা বলি নাই, হাট একটা, বাজার একটা। সপ্তাহে 2 দিন যেটা বসে সেটাকে বলা হয় বাজার বসে, আর হাট কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন বসে। আচ্ছা, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো পয়লা বৈশাখ উপলক্ষে, অথবা লালনের মাজা মেলা উপলক্ষে, অথবা এক এক এলাকায় এক এক বিষয় উপলক্ষে বিভিন্ন মেলার আয়োজন করা হয়। বিভিন্ন মেলার আয়োজন করা হয় যেখানে অনেক লোক সমাগম ঘটে। আবার বরিশাল অঞ্চলে আমি দেখেছি, আমি যে মুলাদিতে ছিলাম, আমি অন্যান্য এলাকা বলবো না, বরিশাল অঞ্চলের মুলাদি থানা কেন্দ্রিক বিভিন্ন বাড়িতে বাড়িতে কিন্তু গড় ওয়াইজ কিন্তু তারা বিভিন্ন মাহফিলের আয়োজন করে, এবং ওখানে কিছু খিচুড়ির ব্যবস্থা থাকে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন মাহফিল হয়, বিভিন্ন মেলা হয়, বিভিন্ন হাট বসে, বিভিন্ন বাজার বসে, এই সমস্ত জায়গায় যেহেতু অনেকগুলো লোকের সমাগম ঘটে, তাহলে এই কারণে দেখবেন এই সমস্ত জায়গায় আমাদের পুলিশ কিন্তু আবার ফোর্স মোতায়েন হয়। এখানে কিন্তু আমাদের পুলিশের লোক কিন্তু আবার ডিউটি করে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বিভিন্ন উরুস হয়। ও বরিশাল অঞ্চলে বিভিন্ন উরুস হয়। বরিশাল অঞ্চলে উরুস না, উরুস কিন্তু সাধারণত অনেক জায়গায় হয়। বরিশালে ওই আমি যেগুলা বলেছি ওই ইয়াতে বেশি, ওয়াজগুলা বেশি হয়। এখন
এই সমস্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এই সমস্ত এলাকায় অপরাধ প্রবণতা নির্ভর করার জন্য, এই হাট এই মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেখানে কনস্টেবল মোতায়েন করা যাবে 214-তে। বুঝতে পেরেছেন? এত বড় বড় ইতিহাসটা আমি এতক্ষণ কেন ভেঙে বলেছি? এই 213-তে কি করা যাবে? বিভিন্ন হাটে, বিভিন্ন মেলাতে, বিভিন্ন বাজারে, এই সমস্ত জায়গায় অধিক সংখ্যক লোক সমাগম ঘটার কারণে এই সমস্ত জায়গায় কনস্টেবল মোতায়েন করা যাবে। তাই এই সমস্ত এলাকায় পর্যাপ্ত কনস্টেবল নিয়োগ করা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তিনি এই সমস্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য, স্বাচ্ছন্দ্যবোধভাবে মানুষ তার কেনাকাটা করার জন্য কি করতে পারবে? থানার অফিসার ইনচার্জ ফোর্স মোতায়েন করতে পারবে। আর এই বিষয়টাকে মাথায় রেখে আমাদের বিভিন্ন হাট বাজার যেটা আছে এটা আমরা পাবো একটু সামনে, বিভিন্ন বাজারে যে ডিউটিগুলো, এটা পরে আসি। আচ্ছা, তাহলে 214 বন্ধুকে আমরা পারি। আচ্ছা, এখন হলো 215-তে বলা আছে যে পুলিশ সুপারের কথা বলা আছে যে পার্শ্ববর্তী জেলায় কোনো খারাপ লোক সম্পর্কে কোনো ধারণা নেওয়ার জন্য, কোনো খারাপ লোক সম্পর্কে, খারাপ স্বভাব চরিত্র লোক সম্পর্কে কোনো তথ্য নেওয়ার জন্য পুলিশ সুপার পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ করতে পারবে। বুঝতে পারছেন? তাহলে 215 কিন্তু আবার পুলিশ সুপারের কাজ, অন্য কারো কাজ না কিন্তু। তাহলে পার্শ্ববর্তী জেলায় কোনো খারাপ সংখ্যক খারাপ লোক সম্পর্কে, স্বভাব চরিত্র খারাপ এই ধরনের লোক সম্পর্কে, কোনো সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে, কোনো পেশাদার অপরাধী সম্পর্কে, কোনো পেশাদার খুনি সম্পর্কে তথ্য নেওয়ার জন্য পুলিশ সুপার পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল মোতায়েন করতে পারবে। এটা তার ইখতিয়ার আছে, গোপনে পারবে। এটা বলা আছে 215। আর আজকের ক্লাসে আমরা শেষ পিআরবি পর্ব 216, এরপর আমরা যাব না 216 না 217-18 মধ্যে যাব না। এটাকে বিরুল বলে, এরুল বলে না। এটা 343-44 এরুল বিরুল আমরা সামনে পাবো। এইগুলো 216 ইয়া 15। 216-তে বলা আছে, আমার সাথে সাথে বলেন, যারা বরিশাল অঞ্চল থেকে আসেন, গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, যারা উত্তরবঙ্গ হইতে শুরু করে পূর্ববঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে বাসে আসেন, তাদের হইল বাস টার্মিনাল। তাহলে বিভিন্ন লঞ্চঘাট, এরপরে যারা উত্তরবঙ্গ থেকে আসে রেল স্টেশন। তাহলে আবার একটু আসি, তাহলে বিভিন্ন লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিভিন্ন শপিং মল, বিভিন্ন মার্কেট, যেখানে অধিক সংখ্যক লোকজনের সমাগম ঘটে, এই সমস্ত এলাকায় অধিক সংখ্যক লোকজনের কি ঘটে? সমাগম ঘটে। এই কারণে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আবার র্যাঙ্ক বাড়াই দিছে, এএসআই এবং কনস্টেবল নিয়োগ করা যাবে। তাহলে এএসআই কনস্টেবল নিয়োগ করা যাবে লঞ্চঘাটে, বাস টার্মিনালে, রেল স্টেশনে, এই সমস্ত জায়গায় কনস্টেবল এএসআই নিয়োগ করা যাবে। গুরুত্বপূর্ণ এদের নিরাপত্তা দেওয়ার জন্য, দায়িত্ব পালন করার জন্য এগুলো নিয়োগ করা যাবে 216-তে। তাহলে আমি আবার একটু বাড়ি দেই। এএসআই দায়িত্ব কর্তব্য 207, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য 208, মফস্বল ডায়েরি 209, তদন্তর কাজে বাইসাইকেল 210, ভেরিফিকেশন 211, বিভিন্ন বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফৌজদেরকে রাত্রিবেলা রুল কলে ব্রিফিং করবে 212, পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়া 213, হাট বাজারে নিরাপত্তার জন্য কনস্টেবল মোতায়েন 214, পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ করা 215, গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট, বাস টার্মিনালে এএসআই এবং কনস্টেবল নিয়োগ হলো 216। এখন কি আমি বলার কারণে সহজ মনে হয় নাকি আসলে সহজ? বলেন তো একটু।
আচ্ছা, এই যে 216-তে আমরা তাদেরকে নিয়োগ করেছি বিভিন্ন লজ ঘাটে, বাস টার্মিনালে, রেলওয়ে স্টেশনে, এই যে আমরা এএসআই এবং কনস্টেবলদেরকে নিয়োগ করেছি, এটা হলো পিআরবি 216। আর তাদের দায়িত্ব কর্তব্য এবং তাদের কাজগুলা কি হবে এটার বিষয়ে বলা আছে 217-তে। তাহলে একটু পার্থক্যটা বুঝি। 216-তে বলা আছে তাদেরকে নিয়োগ করা যাবে, আর তাদের কার্যক্রম কি হবে, তারা কি দায়িত্ব পালন করবে এই বিষয়ে বলা আছে 217-তে। তবে 217-তে বলা আছে কোন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টিমার ঘাট, লজ ঘাট বা রেলওয়ে স্টেশন বা বাস টার্মিনালে যদি কোনো এএসআই এবং কনস্টেবলকে নিয়োগ করা হয়, তাদের প্রথম কাজ হবে যারা বিভিন্ন ব্যাগ বহন করে, তারা যদি এগুলা কুলির মাধ্যমে বহন না করে নিজেরা বহন করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বড় কোনো ব্যাগ, বড় কোনো থলি আছে কিনা এগুলো লক্ষ্য রাখতে হবে। কোনো ব্যাগের ওজন বেশি কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। যাত্রীর গতিবিধি সন্দেহজনক কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। সেই সবার কাছ থেকে নিজের উপস্থিতি গোপন করে আলাদাভাবে থাকার চেষ্টা করে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। এবং এই সমস্ত রাস্তা দিয়ে কোনো পেশাদার অপরাধী, সন্দিগ্ধ অপরাধী, বিভিন্ন খুনি, ডাকাত, দস্যুতা এই সমস্ত লোকজন আসা যাওয়া করে কিনা এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এখন আসলে কি এই বিষয়গুলোর লক্ষ্য রাখে না বৈশা বৈশা ফেসবুক চালায়? আমার একটু বলেন তো, বৈশা বৈশা ফেসবুক চালায় না লক্ষ্য রাখে? আমি এক জায়গায় নির্বাচন ডিউটি গিয়েছিলাম বরিশালের মুলাদিতে, গিয়ে দেখি এক নারী পুলিশ, সে কি করেছে, ওই যে তার হলো নির্বাচন ডিউটি, নির্বাচন তো এমনি সহিংসতা থাকে, ওই নারী পুলিশ আবার দেখতে শুনতে খুব সুন্দর। হ্যাঁ, তো সুন্দর তো সবাই পূজারীরা আপনারা জানেন। তো ওইখানে গিয়ে দেখি ওই কেন্দ্রে যে ইনচার্জ, আমি ছিল মোবাইল টিম, ওই কেন্দ্রে যে ইনচার্জ সে তাকে কিছুই বলে নাই। এই নারী পুলিশ কি করেছে, সে তার কাছে যে শটগানটা ছিল, শটগানটা তার কাছ থেকে 5 হাত দূরত্বে একটা টেবিলের উপর রেখে, এদিক দিয়ে সমানে মানুষের লাইন ধরে দাঁড়ানো আছে ভোট দেওয়ার জন্য, সে 5 হাত দূরে তার অস্ত্রটা রেখে তারপরে বসে বসে সে ফেসবুক চালাইতেছে। এখন আমার প্রশ্ন হলো, আপনি ফেসবুক চালান, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, অবশ্য আইনগত দিক থেকে গেলে মাথা ব্যথা। এই যে অস্ত্রটা যে কে কখন নিয়ে যাচ্ছে, এরা কি সে জীবনে বুঝতে পারবে অস্ত্রটা তার হাতের কাছে রেখে তার মোবাইল টিপতে কি সমস্যা? তো আমি আর বেশি কিছু বললাম না। আমি এমন কোনো জায়গায় নারী পুলিশ নিয়ে বেশি একটা মাথা ব্যথা করি না, কারণ আমি কেন জানি এটা নিয়ে তাদের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই বা খারাপ কোনো দিক না। আমি মূলত তাদেরকে নিয়ে ভালো মন্দ কিছুই বলি না। কি জন্য বলি না এটা আপনাদেরকে প্রকাশ করার দরকার নাই। তবে ওরা শুধু আমি এতটুকু বলেছি, আপনি মোবাইল টিপেন, এটা নিয়ে আমার কোনো হেডেক নাই, কিন্তু যদি আপনি হাতের ভিতরে প্যাঁচ দিয়ে আপনার যদি অস্ত্রটা রাখেন, তাহলে আমার মনে অন্তত আপনি নিজের অস্ত্রটা নিরাপত্তা থাকলো আর কি। ঠিক আছে, পরে সে বিষয়টা কেমন ভাবে নিচ্ছে এটা আমি জানি না, এই জন্য আমি মূলত ভালো মন্দ কিছুই বলি না। আবার আমার এখানে অনেক নারী পুলিশ আছে, এরা কিন্তু এখন এদের টিম এখন বড় হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে নারী পুলিশ পড়াইতাম না, ওই যে উত্তরা পড়াইতাম, 2-3 জন পড়তো। আস্তে আস্তে এরা কেমনে কেমনে আমার এখানে এরা দখল করে নিছে বেশিরভাগ। কিন্তু এখন ওরা আছে, কিছু বললে ওরা আমার একবারে কমেন্টস করে একবারে খুব গরম করে ফেলবে। এরপরে এই জন্য আর কিছু বলি না, চুপচাপ থাকি। এরা কিন্তু এখন পুরা দখলে আছে, এই পুরা ম্যাজিক অফ ল কিন্তু ওদেরই দখলে। আচ্ছা, তাহলে পড়ায় আসি। তাহলে এই যে বললাম ফেসবুক চালাইবো না লক্ষ্য রাখবে, মূলত এই কারণে আমি কথাটা বলা। তাহলে 216-তে বলা আছে গুরুত্বপূর্ণ লজ ঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, শপিং মল অথবা যেখানে অধিক সংখ্যক লোকজনের সমাগম ঘটে সেই সমস্ত জায়গা, সোজা কথা হলো বাংলা হলো ক্লাউডলি যেখানে হয়, পাবলিক গ্যাদারিং যে জায়গা হয়, এই জায়গায় এএসআই এবং কনস্টেবল নিয়োগ করা যাবে, এটা বলা আছে 216-তে। আর সেখানে তাদের দায়িত্ব ও কর্তব্য কি হবে সেটা বলা আছে 217-তে। 217-তে কি কর্তব্য হবে, একবারে কমন সেন্সের বিষয়, যে কোনো ব্যক্তি যে ব্যাগগুলো সাধারণত কুলি নিয়ে বহন করার কথা সেগুলো তারা কুলি দিয়ে বহন না করে নিজেরা করে কিনা, তাদের ব্যাগগুলোতে মাত্রাতিরিক্ত ওজন কিনা, তাদের গতিবিধি সন্দেহজনক কিনা, তারা সাধারণত ভিড় এড়িয়ে চলে কিনা,
তারা নিজেদেরকে অন্যান্য মানুষ থেকে একটু আলাদা রাখার চেষ্টা করে কিনা, অথবা এই রোড রাস্তা ব্যবহার করে কোনো সন্দিগ্ধ অপরাধী, পেশাদার অপরাধী, দণ্ডপ্রাপ্ত অপরাধী, কোনো প্রকাশ্য কোনো খুনি, কোনো জঙ্গি, কোনো আইন বিরোধী কোনো লোকজন আসা যাওয়া করে কিনা, সেগুলো এক লক্ষ্য রাখতে হবে। পড়া কি বেশি, কথা কি বেশি বলে ফেলাইছে নাকি? এই দায়িত্ব কর্তব্য কি বেশি বলে ফেলছি না ঠিক আছে? তাহলে তাদেরকে মোতায়েন করা হবে 216-তে, তাদের দায়িত্ব ও কর্তব্য হবে 217-তে। এতটুকু কি সবাই পারবেন? একজন বলছে, রুমা আক্তার বলছে নিজের ব্যাগ নিজে বহন করতে সমস্যা কি? আপনাকে বলছে নিজের ব্যাগ নিজে বহন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সাধারণত যে সমস্ত ব্যাগ কুলিরা বহন করার কথা, এই ধরনের ব্যাগ যদি কেউ নিজে বহন করে, সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তার গতিবিধি সন্দেহজনক কিনা। আপনার ব্যাগ আপনি 10টা মাথায় করে নিয়ে যান, কারো কোনো সমস্যা নাই, কিন্তু কেউ সাধারণত 10টা ব্যাগ মাথায় নেয় না। কেউ সাধারণত 1 মণ, 1.5 মণ, 2 মণের বস্তা মাথায় নেয় না। এখন আপনি কেন কুলিকে না দিয়ে এই বস্তা আপনি কেন নিচ্ছেন, এই বিষয়ে একটু খেয়াল রাখাটাই বলা হয়েছে দায়িত্ব কর্তব্যের অংশ। কথা কি বুঝতে পেরেছেন? যারা ওয়াইফাইতে আমার ক্লাসগুলো দেখেন, তারা ওয়াইফাই বাদ দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে সুন্দরভাবে দেখতে পারবেন। তাহলে 216 গেল, 217 গেল। 218-তে বলা আছে, যে সমস্ত এলাকায় রেলওয়ে পুলিশের সাথে জেলা পুলিশের সংযোগ আছে, সেই সমস্ত এলাকায়, একবার সহজ করে বলি, 218-তে বলা আছে জেলা পুলিশ রেলওয়ে পুলিশকে সহযোগিতা করবে, রেলওয়ে পুলিশও জেলা পুলিশকে সহযোগিতা করবে 218-তে। আর 219-এ বলা আছে থানার যে অফিসার ইনচার্জ থাকবে, তিনি রেলওয়ে পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে, রেলওয়ে পুলিশের আইন ও বিধি সম্পর্কে তিনি অবগত থাকবে। এটা হলো 219। আর 220-এ বলা আছে, যে সকল জায়গায় আপনি পোশাক পরিহিত অবস্থা ছাড়া দায়িত্ব পালন করবেন, বাংলা লাভ হইল যে সমস্ত জায়গায় আপনি সিভিলে সরকারি দায়িত্ব পালন করবেন, ওই সমস্ত জায়গায় অবশ্যই আপনার পরিচিতি পত্র, যেটাকে বলা হয় আইডি কার্ড, সেটা সাথে রাখতে হবে। এই 220-এর বেশি যাব না। তাহলে আজকের ক্লাসে আমাদের ডেডলাইন হলো মূলত যে থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবে, তার কাজ হলো রেলওয়ে পুলিশের কি কি আইন কানুন আছে, রেলওয়ে পুলিশের আইন কানুন সম্পর্কে থানার অফিসার ইনচার্জ অবগত থাকতে হবে। যেমন রেলওয়ের 2 পাশে 10 মিটারের 2 পাশে 10 মিটার মধ্যে যে জায়গাগুলো আছে, এগুলো হইলো সবগুলো হইলো রেলওয়ে সম্পত্তি এবং রেলওয়ের এলাকা। 2 পাশে 10 মিটারের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এটা রেল পুলিশের আওতাধীন, এই বিষয়ে রেল পুলিশ ব্যবস্থা নেবে। এটা আমরা রেল আইন পড়লে তখন পাবো। আচ্ছা, তাহলে পড়ায় আসি, আবার একটু আসি। 216-তে পাইলাম গুরুত্বপূর্ণ জায়গা যেগুলোতে মানুষের গ্যাদারিং হয়, সেখানে পুলিশ মোতায়েন করা 216, তাদের দায়িত্ব কর্তব্য হবে 217। রেল পুলিশ জেলা পুলিশকে সহযোগিতা করবে, জেলা পুলিশ রেল পুলিশকে সহায়তা করবে 218। থানার যে অফিসার ইনচার্জ থাকবে, তিনি রেল পুলিশ সম্পর্কে আইন কানুন সম্পর্কে অবগত থাকবে 219। সিভিলে আইডি কার্ড ব্যবহার করবে, এটা হলো 220। আচ্ছা, তাহলে আমি একটু বাড়ি দেই। এবার আমি একটু বাড়ি দেই। 207-এ বলা আছে এএসআই দায়িত্ব কর্তব্য। আমার সাথে সাথে সবাই মিলে বলেন, 207-এ এএসআই দায়িত্ব কর্তব্য। 208-এ বলা আছে কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209-এ বলা আছে মফস্বল ডায়েরি। 210-এ বলা আছে তদন্তের কাজে বাইসাইকেল ব্যবহার। 211-তে বলা আছে ভেরিফিকেশন। 212-তে বলা আছে রুল কলের ভিতরে ব্রিফিং করা।
213-তে বলা আছে ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন বিষয় অবগত করা। 214-তে বলা আছে যে কোনো মেলা হইলে, হাট হইলে, বাজার হইলে অধিক সংখ্যক লোকজনের সমাগম ঘটলে সেখানে পর্যাপ্ত কনস্টেবল নিয়োগ করা। 215-তে বলা আছে কারো সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ করা। 216-তে বলা আছে বিভিন্ন লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেল টার্মিনালে এই সমস্ত জায়গায় এএসআই কনস্টেবল নিয়োগ করা। তাদের দায়িত্ব কর্তব্য হবে। 217-তে এক পুলিশ আরেক পুলিশকে সহযোগিতা করবে। রেল পুলিশ জেলা পুলিশকে, জেলা পুলিশ রেল পুলিশকে। 218 থানার যে ওসি থাকবে আমাদের নর্মাল যে জেলা যে থানার ওসি, সে রেলওয়ে পুলিশ সম্পর্কে আইডিয়া রাখবে, আইন সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে। এটা হলো 219। আপনি সিভিলে ডিউটি করার সময় আইডি কার্ড সাথে রাখবেন, এটা বলা আছে 220। সবাই কি পারি না বেশি কঠিন? এত কি পারি? তাহলে আমি একটু বিস্তারিত পড়াবো এখন। 220 পর্যন্ত কি সবাই পারি? এই 220 পর্যন্ত কি পারবেন? তাহলে আবার আসি। এএসআই দায়িত্ব কর্তব্য, কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, মফস্বল ডায়েরি, তদন্তের সময় বাইসাইকেল ব্যবহার, এরপরে ভেরিফিকেশন রিপোর্ট, রুল কলের মাধ্যমে বিভিন্ন বিষয় ব্রিফ করা। তারপরে বলা আছে ওই যে একটা নতুন জয়েন করেছে কি মিতু নামে, যে আমার পুরাতন ছাত্রী জয়েন করেছে। মিতু কই? মিতু কি বুঝতে পারছো? তারপরে 12তে ব্রিফিং তো পাইলাম। 13তে বলা আছে পুলিশ ম্যাজিস্ট্রেটকে অবগত করা। 214-তে বলা আছে হাট বাজারে ফোর্স মোতায়েন। 15তে পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল। 16তে বলা আছে গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন লঞ্চ টার্মিনাল যেগুলো আছে এগুলাতে হইলো এএসআই কনস্টেবল নিয়োগ, তাদের দায়িত্ব কর্তব্য। 217-তে এক পুলিশ আরেক পুলিশের লগে সহযোগিতা। 18-তে আমাদের থানার ওসি সাহেব যে আছে তিনি রেল পুলিশ সম্পর্কে অবগত থাকবে। 219। এবার আমরা আইডি কার্ড ব্যবহার করব সিভিলি ডিউটি করার সময়। 220 পারবেন? আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু বলি 220 পর্যন্ত সবাই কি পারি? আচ্ছা, ওই যে মিতু আছে, মিতু তুমি থাকো। আবার বলবো যে আমি জয়েন করেছি, স্যার আমার একটু ডাকলো না। তোমরা তো পুরাতন ছাত্রী, অনেক কিছু বলে ফেলে আবার সরাসরি, যেন তোমাদেরকে একটু ভয় পাই, তোমাদেরকে ডাকা লাগে। আচ্ছা, এত কি সবাই পারি আমরা? আচ্ছা, এবার আবার একটু আসি। এর ভিতরে গুরুত্বপূর্ণ পিআরবি কোনটা অনেকে প্রশ্ন করতে পারে। এদিক দিয়ে সবগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমি বেশি বেশি পড়াবো, সমস্যা নাই। এখন আসি আমাদের এএসআই সাহেবের দায়িত্ব কর্তব্য। এগুলো একসময় পরীক্ষায় খুব আসছে, এখন আর এএসআই দায়িত্ব কর্তব্য বেশি আসে না। তারপর আমরা একটু জেনে নেই, যেহেতু আমরা এএসআই হব এবং সাব ইন্সপেক্টর হব। এএসআই দায়িত্ব কর্তব্য হলো 4টাতে বলা আছে ক, খ, গ, গহ। তাহলে একজন এএসআই দায়িত্ব কর্তব্য হলো 207-এর ক, 207-এর খ, 207-এর গ, 207-এর গহ, মানে 4টা। এএসআই এটাকে যদি আমরা ফুল মিনিং করি তাহলে 200টা দাঁড়ায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে সাব ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট। কথা বুঝতেছেন? এএসআই মানে এএসআই হইল সাব ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী এএসআই। তাহলে এএসআই পদটা কেন সৃষ্টি করা হইল, কেন এএসআই পদোন্নতি দেওয়া হচ্ছে? তাহলে এএসআই মূলত কি? এএসআই হইল সাব ইন্সপেক্টরের সহযোগী। সাব ইন্সপেক্টরকে আমাদের ডিপার্টমেন্টের ভাষায়, আইনের ভাষায় বলা হয় সে হল তদন্তকারী কর্মকর্তা। ইনভেস্টিগেশন অফিসারকে সাধারণত সাব ইন্সপেক্টরকে আখ্যায়িত করা হয়। তাহলে একটা থানায় যে সাব ইন্সপেক্টর থাকে তার তদন্ত এবং তার করণিক কাজে, মানে তার যে তিনি যে মামলাটা তদন্ত করেন, এই তদন্ত এবং তার যে মামলা লেখালেখি করে, এই লেখার কাজে সাহায্য করার জন্য হলো মূলত একজন থানায় এএসআই প্রেরণ করা। তাহলে 207-এর কতে বলা আছে
এএসআই কে থানায় প্রেরণের উদ্দেশ্য হইল মামলা তদন্তকারী কর্মকর্তার তদন্ত ও করণিক কাজে সহায়তা করা। এটা হলো এএসআই প্রথম কাজ। বুঝতেছেন? গোল করে বৈশাখাল বিচার করা আর কাল বিভিন্ন অভিযোগের দৌড়াদৌড়ি করা, এটা এএসআই কাজ না। তাহলে এএসআই যে কাজগুলো আছে, এই কাজগুলোর মধ্যে প্রথম কাজ হইল 207 কতে বলা আছে মামলা যে তদন্তকারী কর্মকর্তা আছে এই ভদ্রলোকের তদন্ত এবং করণিক কাজ, এই দুই কাজে তাকে সহযোগিতা করা। বাংলা আলাপে যদি আসি, সাব ইন্সপেক্টরকে সাহায্য করা। নজরুল লেখছিল, স্যার মেয়ে মানুষকে সবাই ভয় পায়। এটাতে আবার পপি ইসলাম রিয়াজ কমেন্ট করছে ভিতর ডিম। ওরে ভাই, ভিতর ডিমের কিছু নাই। তোমাদেরকে আমরা একটু সম্মান করি, তোমাদেরকে আমরা মানি, তোমাদের আবদারগুলো আমরা পূরণ করি, চেষ্টা করি। বক্তব্য একটাই, তোমরা তো থ্রেড দাও যে বাহর বাইশ চলে যাবো, কান্নাকাটি করো, এই সেই সমস্ত কিস্তা কাহিনীছে। এসে ভালো যা চাও তা দিয়ে দেই, দায়িত্ব শেষ, ঝামেলা শেষ। এই জন্য মূলত এখানে ভিতর বলতে কিছু নাই। আচ্ছা, তাহলে 207 কয়ের মূলত আলাপটা হইল সাব ইন্সপেক্টরকে তার তদন্ত এবং করণিক কাজে সহায়তা করা। 207 ক। এখন হলো 207 খ। আমার সাথে একটু বলেন জিডি, পরে কমেন্ট করেন, আগে বলেন জিডি, সিডি, এফআইআর। আবার বলি জিডি, সিডি, এফআইআর, বিসিএনবি। এই সাইডটা এখন একটু সবাই কমেন্টে লিখে দেন, ইংলিশে লিখবেন সবাই, কেউ বাংলা লেখার দরকার নাই। জিডি, এরপরে সিডি, এফআইআর, বিসিএনবি, ভেরি গুডের ভি, তারপরে সি, তারপরে এন, তারপরে বি। তাহলে জিডি, সিডি, এফআইআর, বিসিএনবি। এই সাইডটা বিষয় আমি বলেছি, সবাই একটু লিখে দেন। হ্যাঁ, আমাদের দিদার লিখছে, খুব ভালো লাগছে। দিদার আগে ইদানিং দাওয়ারটা দিত জয়পুরহাট যাওয়ার জন্য, এখন আর দিদার বলে নাই, বুঝলাম না ভালোবাসা কমে গেল কিনা। হ্যাঁ, জিডি, সিডি, এফআইআর, বিসিএনবি। আমি ওই দিনকে বলেছিলাম, দেখি কারো মনে আছে কিনা, থানায় রেজিস্টার আছে কয়টা? বলেন, থানায় রেজিস্টার আছে কয়টা? এই বলেন, থানায় রেজিস্টার আছে কয়টা? থানায় টোটাল রেজিস্টার আছে কয়টা? আচ্ছা, অনেকে কমেন্ট করার কারণ এটা পরে আসতেছে, 86টা। তাহলে একটা থানায় যদি 86টা রেজিস্টার থাকে, এই 86টা রেজিস্টারের মধ্যে এই যে এখানে আমি বলেছি, এখানে 60টা রেজিস্টার। একটা হলো জেনারেল ডায়েরি, আরেকটা হলো কেস ডায়েরি, আরেকটা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আরেকটা হলো বিসিএনভি, ভেরি গুডের ভি। এই বিসিএনবি, ভিলেজ ক্রাইম নোটবুক। অনেকে জিজ্ঞাসা করেছে বিসিএনবি মানে কি। বিসিএনবি হলো ভিতে ভিলেজ, সিতে ক্রাইম, এন এ নোট, আর বাংলাদেশের বুথে বুক, ভিলেজ ক্রাইম নোট বুক, ভিসিএনবি। এখানে এই সাইডটা রেজিস্টার ছাড়া তাহলে জিডির এএসআই ধরতে পারবে না। সিডি হলো তদন্তকারী কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, সে যেহেতু সিডি লেখে সেও এটা ধরতে পারবে না। আর এফআইআর মানে যেটা মামলার যে এফআইআর রেজিস্টার আছে সেটাও এএসআই ধরতে পারবে না। আর বিসিএনবি হলো ভিলেজ ক্রাইম নোটবুক, এটাও এএসআই ধরতে পারবে না। তাহলে থানায় রক্ষিত যে 86টি রেজিস্টার রয়েছে তার মধ্যে এই যে জিডি, সিডি, বিসিএনবি, এফআইআর,
এই 60টি রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এএসআই, যেটাকে আমরা জুনিয়র সেরেস্তা বলি। বুঝতে পেরেছেন? তাহলে ভিলেজ ক্রাইম নোটবুক সহ এই 60টি রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে এএসআই। পিআরবি 207-এর খাগড়াছড়ির খ। তাহলে 207-এর কুড়িগ্রামের কতে আমরা পেয়েছি। এই আজকে কি মুক্তি আসে নাই? মুক্তি, এই তানবির আক্তার মুক্তি আজকে আসে নাই। দায়িত্বে থাকা রক্ষণাবেক্ষণ করা একই কথা। তাহলে জিডি, সিডি, বিসিএনবি, এফআইআর 60টি রেজিস্টার ব্যতীত থানায় রক্ষিত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন একজন এএসআই। ক্লিয়ার? একজন লিখেছে এএসআই তো ডিটি অফিসার করে, জিডিও লেখে। এএসআই জিডি লেখছে কে বলছে? এএসআই যে জিডি লেখে স্বাক্ষর কি এএসআই করতে পারে? ওখানে তো ওসি স্বাক্ষর করে। এএসআই মনির হোসেন, আপনার প্রশ্ন উত্তর হলো ওখানে স্বাক্ষর কিন্তু সাব ইন্সপেক্টর করতেও পারে না, ডাইরেক্ট যেহেতু ওসি স্যার করে, তার মানে ওই জিডি যেহেতু ওসি স্যারের স্বাক্ষর, তার মানে ওসি স্যারের জিডি লেখছে। আচ্ছা, তাইলে আমাদের 207-এর খ গেল। এখন হলো 207-এর গরুর গ। 207-এর গরুর গতে বলা আছে, এই যে আমাদের এএসআই সাহেব আছেন, তিনি যদি দেখেন যে তার উপরের পদের কোনো পুলিশ অফিসার থানায় উপস্থিত নাই, এএসআই হইতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার যদি থানায় উপস্থিত না থাকে, এএসআই হইতে মানে এএসআই সহ উপরের পদের পুলিশ অফিসার যদি থানায় উপস্থিত না থাকে, আর এএসআই যদি ফৌজদারি কার্যবিধানের 4-1 ত মোতাবেক থানার অফিসার ইনচার্জের দায়িত্ব থাকে, তাহলে এএসআই মামলা রুজু করতে পারবে, মামলার তদন্ত করতে পারবে, এখন সকল ধরনের তদন্ত কার্যক্রম সে সম্পন্ন করতে পারবে। তাহলে পরীক্ষায় আসবে এএসআই কি মামলা তদন্ত করতে পারে, বা এএসআই কি থানা ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করতে পারে? তাহলে পিআরবি 207-এর গরুর গতে বলা আছে যে এএসআই হইতে উপরের পদের পুলিশ অফিসার যদি থানায় উপস্থিত না থাকে, তাহলে এএসআই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, এবং এই সময় থানায় যদি কোনো মামলা হয়, মামলাও তিনি রুজু করতে পারবে এবং তদন্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে পরীক্ষা আসবে এএসআই কি মামলা তদন্ত করতে পারে কিনা, অথবা এএসআই কি অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারে কিনা। তবে লিখবেন যে সাধারণত এএসআই মামলা তদন্ত করতে পারে না এবং থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করতে পারে না। তবে পিআরবি 207-এর গরুর গ বিধি মোতাবেক যদি এএসআই এর উপরের পদের কোনো পুলিশ অফিসার থানায় উপস্থিত না থাকে, আর এএসআই যখন থানার চার্জে থাকে, তাহলে তিনি থানার অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন, এবং এই সময় কোনো মামলা হলে তিনি তা রুজু করতে পারবেন এবং তদন্ত করতে পারবে। কথা কি বুঝতে পারছেন? এলো 207-এর গরুর গ। তাহলে 207-এর গরুর গ বাংলা লাফাইলো, এএসআই ওসির দায়িত্ব পালন করতে পারবে, মামলাও তদন্ত করতে পারবে, মামলাও রুজু করতে পারবে। 207-এর গরুর গ। আচ্ছা, এই ছাড়াও এএসআই 207-এর ঘোড়ার গতে আরো কিছু কাজ আছে। বলা আছে বিভিন্ন এএসআই বিভিন্ন টল ডিউটি করা, গার্ড ডিউটি করা, স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা, বিভিন্ন জরিমানা আদায় করা। হ্যাঁ, এতটুকু যথেষ্ট লিখলে, আর বেশি লেখার দরকার নাই। বিভিন্ন জরিমানা আদায় করাও এএসআই দায়িত্ব ও কর্তব্য। তার মানে এএসআই টল ডিউটি করতে পারবে, গার্ড ডিউটি করতে পারবে, তারপরে জরিমানা আদায় করতে পারবে, এগুলো করা ও এএসআই দায়িত্ব ও কর্তব্য। বুঝতে পারছেন? তাহলে জরিমানা আদায় করা ও অপমৃত্যুর খোঁজ খবর নেওয়া, মামলা সম্পর্কে অনুসন্ধান করা, টল ডিউটি করা, গার্ড ডিউটি করা, এইগুলো কাজও এএসআই করতে পারবে 207-এর ঘোড়ার গতে। অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে বলে নাই, বলছে বিভিন্ন অপমৃত্যু হইলে এই বিষয়ে খোঁজ খবরও এএসআই নিতে পারবে 207-এর ঘোড়ার গতে। তাহলে আমি একটু মিলে দেই, তখন বুঝবেন। এখন তো আমি তাড়াতাড়ি বলেছি। 207-এর কয়ের বাংলা লাভ হইল, এএসআই প্রধান কাজ হলো সে তদন্ত এবং করণিক কাজে সহযোগিতা করা সাব ইন্সপেক্টরকে। খতে পেলাম সাইডার রেজিস্টার ছাড়া সব রেজিস্টার সে রক্ষণাবেক্ষণ করবে।
গরুর গতে পাইলাম সে ওসিরও দায়িত্ব পালন করতে পারবে, মামলা রুজুও করতে পারবে, তদন্ত করতে পারবে। স্টেপ বাই স্টেপ কথা, আগে সে ওসি হবে, পরে সে মামলা রুজু করবে, পরে এটা সে তদন্ত করতে পারবে। আর গরুর গ গেল, এবার হলো ঘোড়ার গ। ঘোড়ার গ তো বলা আছে জরিমানা আদায়। জরিমানা আদায় বলতে বোঝানো হয়েছে কোন আদালত থেকে যদি কাউকে জরিমানা করা হয়, এই যে জরিমানা করা হলে জরিমানা যে ওয়ারেন্ট হবে, এই জরিমানা ওয়ারেন্ট কার্যকরটাকে এখানে জরিমানা আদায় বোঝানো হয়েছে। এমনি এএসআই নিজ থেকে কাউকে জরিমানা করতে পারবে না, আদায় করতে পারবে না। আদালত থেকে যদি কাউকে কোনো জরিমানা করা হয়, ওই জরিমানাগুলা কার্যকর করবে, জরিমানাগুলা সে আদায় করতে পারবে, আদালতের জরিমানাগুলা, নিজের কোনো জরিমানা না। তাহলে 207-এর গুণার কথা বলা আছে এএসআই বিভিন্ন জরিমানা আদায় করা, টহল ডিউটি করা, গার্ড ডিউটি করা, অপমৃত্যুর খোঁজ খবর নেওয়া, এই ধরনের কার্য সে সম্পাদন করতে পারবে। 207-এর গুণার গ। আর কনস্টেবলের দায়িত্ব কর্তব্যের শেষ নাই। কনস্টেবল হলো একবারে 100 দায়িত্ব কর্তব্য আছে। কনস্টেবল দায়িত্ব কর্তব্য হলো আসামি গ্রেপ্তারে সাহায্য করা, তল্লাশি করা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে কনস্টেবলের দায়িত্ব, ডাক ডিউটি করা, ফেটিক ডিউটি করা, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, হাজার হাজার আসামি স্কোর দিয়ে নেওয়া যাওয়া, ডাক ডিউটি করা, ফেটিক ডিউটি করা। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য শেষ না। 208 আপনারা একবার একটু পড়বেন, সবাই শীট দেওয়া আছে, এই শীটে একবার পড়লে আপনি কনস্টেবল দায়িত্ব কর্তব্য পারবেন। এখন আমি অনলাইনে পড়াইতেছি, যদি অনলাইন না পড়াইতাম তাহলে আমি বলতাম আমাদের একবারে মেজর অফিস থেকে শুরু করে আইজিপি স্যারের অফিস পর্যন্ত সকল জায়গায় আমাদের কনস্টেবলকে ব্যবহার করা হয়। বাংলাদেশের যত ধরনের চিঠিপত্র আছে সাধারণত সব কনস্টেবলে রেডি করে, কনস্টেবলে টাইপ করে, কনস্টেবলে ব্রেন খাটায়, কনস্টেবলের উপরে সবকিছু বর্তায় এবং সেই তার উপরে সকল দায়িত্বভার অর্পণ করা হয় এবং ডিপার্টমেন্টের সৌন্দর্য এই জন্য কনস্টেবলকেই বলা হয়। আর তারা অবহেলিত কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। তারা কি বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু আসি। এএসআই দায়িত্ব কর্তব্য হলো পাইলাম 60টা। এএসআই নিয়ে দায়িত্ব কর্তব্য এখনো বেশি আসে না, এই জন্য বেশি জরুরি না, শুধু জানেন দায়িত্ব কর্তব্য 60টা। 1 নম্বর কাজ হলো তদন্ত করণিক কাজে সহায়তা করা। খতে পাইলাম 60টা রেজিস্টার বাদ দিয়ে সব রেজিস্টার রক্ষণাবেক্ষণ। গতে পাইলাম সে থানার অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, মামলা রুজু করতে পারবে এবং সে এটা তদন্ত করতে পারবে। আর গোড়ার গতে পাইলাম ওই যে জরিমানা আদায়, টল ডিউটি করা হইতে শুরু করে গার্ড ডিউটি করা, এরপর অপমৃত্যুর খোঁজ খবর নেওয়া কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য। তারপরে পেলাম 208-এ কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য। 209-এ পেলাম ভেরিফিকেশন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ক্লাসে বলবো। 10-এ পেলাম তদন্তের কাজে সাইকেল ব্যবহার। 11-তে পেলাম ভেরিফিকেশন ও 209 মফস্বল ডায়েরি, 11-তে ভেরিফিকেশন, 12-তে ব্রিফিং করা, 13-তে পেলাম পুলিশ আর ম্যাজিস্ট্রেট, 14-তে পেলাম কোনো বাজারে হাট বাজার মেলাতে কনস্টেবল নিয়োগ, 15-তে পার্শ্ববর্তী জেলায়, 16-তে গুরুত্বপূর্ণ স্থানে, 17-তে তাদের দায়িত্ব কর্তব্য, 18-তে এক পুলিশ আরেস্ট পুলিশকে সাহায্য, 19-এ ওসি রেলওয়ে পুলিশ সম্পর্কে ধারণা নিবে, 20-এ সিভিলে আইডি কার্ড ব্যবহার করবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, যারা জেনে শুনে বুঝে পড়ালেখা করে পদোন্নতি নেয় তারা কিন্তু বিনয়ী হয়। আর যারা যদি যে জিনিসে পাওয়ার যোগ্য না, ওই পদোন্নতিটা যদি কেউ হুট করে পেয়ে যায় তাহলে সে অহংকারী হয়। আপনাদের আশেপাশে অনেক পরিচিত এএসআই সাব ইন্সপেক্টর পাবেন, আপনারা দেখবেন যারা পড়ালেখা করে পদোন্নতি নিয়েছে এবং যারা পদোন্নতি পাওয়ার যোগ্য হয়েছে, যারা পদোন্নতি পাওয়ার যোগ্য, যারা পদোন্নতি পেয়েছে তাদের ভিতরে কোনো অহংকার নাই। তাদেরকে আপনি ভাই বললে তারা কোনো মাইন্ড করে না। কিন্তু যারা পদোন্নতি পাওয়ার যোগ্য না, তারা যদি পদোন্নতি পায় তাহলে তারা অহংকারী হয়ে যায়। বুঝতে পারছেন? আমার যে চলাফেরা, আমি যে সাধারণত রাস্তাঘাটে চলাচল করি, আমি যে সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্টের না ডাইরেক্ট, এটা তো ও মা, আমি একটু আর 2 মিনিট লাগবে অনলাইন ক্লাসটা শেষ হতে। মা তুমি তাকে বসতে দাও। আমি যে পড়ালেখা করি বা পড়ালেখা করাই, বা আমি যে, আপনি ধরতে পারেন যে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন
কাজকারী ব্যক্তির মধ্যে বৈধ পথে ইনকাম করার মধ্যে আমি একজন আছি, সৎ পথে। তো সেই হিসেবে করলে আমি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো ভাব বা আমার কোনো কিছু আজ পর্যন্ত আমি কোথাও প্রকাশ করি না। আমি কোথাও আজ পর্যন্ত এমন ভাবে চলি না যেটার কারণে আপনারা কষ্ট পান বা আপনাদেরকে কখনো আজ পর্যন্ত কনস্টেবল বলে ছোট করেছি, এটা আমার আজ পর্যন্ত মনে পড়ে না। বুঝতে পেরেছেন? তা আপনাদের প্রতি এটা বলার উদ্দেশ্য একটাই, অনুরোধ একটাই, দয়া করে পদোন্নতি পাওয়ার যোগ্য যখন হবেন পদোন্নতি নিবেন। এখানে অনেক লোক পদোন্নতি হয়ে যাবে। অথবা আপনারা এখনো যারা বিভিন্ন ভালো ভালো অফিসে যারা কাজ করেন, আপনাদের কাছে যদি কেউ আসলে সাথে সাথে প্রথম কাজটা বলবেন যে ভাই বসেন প্লিজ। তাকে আসলে সর্বপ্রথম বসতে দিবেন। এখানে আমার কাছে যারা পড়ে সবাই কিন্তু ভালো ভালো জায়গায় চাকরি করে, এখানে খরেরতার লোক কিন্তু আমার কাছে পড়ে না। ঠিক আছে? দয়া করে অনুরোধ, এদেরকে কেউ আপনার কাছে আসলে আগে বসতে দিবেন যে বসেন প্লিজ। কোনোভাবে এর কোনো ব্যর্থয় যেন না ঘটে, বিষয়টা খেয়াল রাখবেন। আজকে আর বললাম না, এতটুকুই আমাদের ক্লাস। আগামীকাল সকাল 7:30 আমি পড়াবো। তখন পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, নিজের সর্বোচ্চ ভালোবাসার সবার সাথে করবেন, সবচেয়ে বিনয়ী ব্যবহার করবেন, নিজেকে সবসময় আরেকজনের কাছে ছোট রাখবেন। এক সময় দেখবেন আপনি কোথাও গেলে সে আপনাকে বসতে দিবে। আপনার ব্যবহারটা সবসময় মনে থাকবে, সবসময় বলবেন যে ভাই প্লিজ বসেন, আসলে আগে বসতে দিবেন। কখনো কারোর সাথে দুর্ব্যবহার করবেন না। সে আপনার সাথে যে কাজের জন্য আসছিল ওই কাজটা যদি নাও হয় তার মনে কষ্ট থাকবে না, কিন্তু আপনার দুর্ব্যবহারটা নিয়ে সে ফেরত যাবে। এটা একসময় খুব খারাপ এফেক্ট পড়বে। এই কাজটা করবেন না। আপনি পদোন্নতি নিবেন, আল্লাহ দেখবে যে আপনি পদোন্নতির যোগ্য কিনা, আপনার কথাবার্তা, আপনার চাল চলনে আপনাকে সম্মান দেওয়ার মতো কিনা। যদি আপনি সম্মান রাখার মতো হয় তাহলে আপনাকে আল্লাহ সম্মান দিবে, নাহলে আপনাকে দিবে না। আমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।